আজকে আমি তোদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। হ্যাঁ, বিদ্রোহের মধ্যে প্রধানত তোরা জানিস সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর আগের ক্লাসেও পড়ে এসছিস। ক্লাস 8-এ তোরা এই বিষয়গুলো পড়ে এসছিলিস। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিদ্রোহ আর বিপ্লব এই দুটোর মধ্যে পার্থক্য কী। বিদ্রোহ আর বিপ্লব দুটোই হচ্ছে কোনো অন্যায়, অত্যাচার বা কোনো একটি ব্যবস্থা যেখানে জনগণ যে ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট তার বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করছে। হ্যাঁ, এই প্রতিবাদকে কিছু সময় বলা হচ্ছে বিদ্রোহ, আবার কিছু সময় একে নাম দেওয়া হচ্ছে বিপ্লব। বিদ্রোহ সফল হতেও পারে আবার ব্যর্থও হতে পারে, কিন্তু বিপ্লব, যেহেতু বিপ্লব নামটা ঐতিহাসিকরা পরবর্তীকালে দিয়েছেন এর গুরুত্ব বিবেচনা করে, তো বলা যেতে পারে বিপ্লব কখনো কিন্তু খুব একটা ব্যর্থ হয় না, বিপ্লব কিন্তু সবসময় সফল হয়। আর বিদ্রোহ সফলও হতে পারে আবার ব্যর্থও হতে পারে, কিন্তু বিদ্রোহের ফলটা সামান্য হতে পারে। বিদ্রোহীরা যে লক্ষ্য নিয়ে বিদ্রোহ করে সেই উদ্দেশ্য তাদের পূরণ হতেও পারে আবার নাও পারে, কিন্তু একটা বিপ্লব, সেই বিপ্লব কিন্তু সবসময় সফল হয়। আর সেই বিপ্লবের ফলে যে দেশে সেই বিপ্লব হচ্ছে সেখানের একটা সমাজ, রাজনীতি, অর্থনীতিতে একটা বিশাল ধরনের পরিবর্তন আসে। যেমন দেখ সাঁওতালরা তাদের কিছু সমস্যা সেইগুলোতে তারা যখন সাঁওতালরা ইংরেজরা আসার ফলে সাঁওতালদের কিছু বিষয়ে তারা ইংরেজদের কার্যকলাপের ফলে তারা অনেক অসন্তুষ্ট হয়েছিল, সেই জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কিন্তু সেক্ষেত্রে সাঁওতালরা খুব একটা সফল হয়নি। কিন্তু যখন আমরা আবার বিপ্লবের কথা দেখছি, এই যে সেই সাঁওতাল বিদ্রোহ কিন্তু পুরোপুরি সফল না হলেও সাঁওতালদের কিছু কিছু দাবি ইংরেজরা মেনে নিয়েছিল, কিন্তু ভারতের সমাজ বা রাজনীতিতে সাঁওতাল বিদ্রোহ বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তাই সেটা হচ্ছে বিদ্রোহ, কারণ তার ফলটা ছিল খুবই সামান্য। ভারতের সমাজ, রাজনীতি বা অর্থনীতিতে সেটা বিশেষ বা বিশাল কোনো পরিবর্তন আনতে পারেনি। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি শিল্প বিপ্লব বা ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লব তোরা জানিসই যে এর আগে ফরাসি বিপ্লবের ফলে একটা দেশের কিভাবে একটা শাসন ব্যবস্থা, একটা দেশের সমাজ, একটা দেশের অর্থনীতি কিভাবে পরিবর্তন হচ্ছে। অন্যদিকে যদি আমরা দেখি, তাই এটাকে বলা হচ্ছে বিপ্লব। অন্যদিকে ইংল্যান্ডে প্রথম যখন দেখা গেল শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের ফলেও কিন্তু সেখানকার অর্থনীতিতে একটা বিশাল বড়, আগে ছিল কৃষিভিত্তিক সমাজ ইংল্যান্ডে, তারপর আস্তে আস্তে শিল্পভিত্তিক সমাজ হচ্ছে, মানে একটা দেশের সমাজ অর্থনীতিতে শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনীতিতে একটা বিশাল বড় পরিবর্তন আনছে। শুধু ইংল্যান্ড না, আস্তে আস্তে সারা ইউরোপে বা অন্যান্য দেশেও এই শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ছে। তার মানে এটাই হচ্ছে বিদ্রোহ আর বিপ্লবের মধ্যে প্রধান পার্থক্য। আরেকটা ছোট্ট, সেটাকেও এক ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে আমরা নাম দিচ্ছি কি অভ্যুত্থান হিসেবে। অভ্যুত্থান মানে কি, সেখানে যেমন আমি যদি ধর সিপাহী বিদ্রোহকে অনেকে বলছে অভ্যুত্থান, বা ভারতীয় নৌসেনারা যে বিদ্রোহ করেছিল সেটাও একটি বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ বা নৌবিদ্রোহকে অনেকে বলছে অভ্যুত্থান। অভ্যুত্থান কথাটা বলতে কি বোঝাচ্ছে, যে অভ্যুত্থানও কিন্তু সেই বিদ্রোহের মতনই। অভ্যুত্থান বলতেও কিন্তু বোঝাচ্ছে কিছু মানুষ যখন কোনো ব্যাপারে অসন্তুষ্ট হচ্ছে, তখন তারা যে বিদ্রোহ করছে, প্রতিবাদ করছে, সেটাকেই বলা হচ্ছে অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে অনেক জনগণের সমর্থন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন তোরা জানিস সিপাহী বিদ্রোহের কথা, সিপাহী বিদ্রোহে অনেক মানুষই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল, কিন্তু এমন অনেক সেনারা আছে, ভারতীয় সেনারাই, শিখ গুর্খা সেনারা, তারা কিন্তু আবার বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিল। হ্যাঁ, তার মানে এইটাই হচ্ছে তিনটে ব্যবস্থার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে বিদ্রোহ, একটা হচ্ছে অভ্যুত্থান, আর একটা হচ্ছে বিপ্লব। এবার সেটা হচ্ছে এই যে বিদ্রোহ, আমরা এই অধ্যায়ে প্রধানত পড়ব বিদ্রোহ নিয়ে। তার মধ্যে প্রধান যেটা, বিদ্রোহ প্রথম দিকে ইংরেজরা আসার পর ভারতে বিদ্রোহ কারা করেছিল না, কৃষক
আর যে উপজাতি আদিবাসী মানুষরা তারা প্রথম বিদ্রোহ করেছিল। এবার কেন হঠাৎ তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করছে? আমরা জানিসই যে আদিবাসী মানুষ যখন তারা একটা জায়গায় থাকছে, যখন প্রথম দিকে তারা পাহাড়ি অঞ্চলে থাকছে, যেখানকার জমি পাথুরে, সেই জমিকে পরিষ্কার করে তারা চাষবাস শুরু করছে, হ্যাঁ, সেই জায়গায় তারা বাড়িঘর তৈরি করছে। কিন্তু ইংরেজরা আসার পরে কি হচ্ছে, ইংরেজরা নতুন নতুন শহর তৈরি করছে, রেলপথ তৈরি করছে, জাহাজ তৈরি করছে। এইগুলো করতে গিয়ে অনেক সময় কাঠের প্রয়োজন হচ্ছে, আর সেই কাঠটা আসছে কোত্থেকে? জঙ্গল থেকে। আর সেই ইংরেজরা চাইছে সেই জঙ্গল এলাকাকে নিজেদের অধিকারে আনতে। এই কারণে আদিবাসীরা বা উপজাতি কৃষকরা তারা প্রথম তাদের বাসস্থান কোথায় গড়ে তুলেছিল না, এই জঙ্গল এলাকাতে এলাকারই বিভিন্ন জমি, সেখানের গাছ কেটে সেখানে জমি বানিয়ে তারা চাষবাস শুরু করেছে, বসতি স্থাপন করছে। কিন্তু এই জঙ্গল এলাকাতে আবার বসতি ইংরেজদের অধীনে আসছে এই জঙ্গল এলাকাগুলো। কেন? কারণ তারা, ইংরেজরা চাইছে রেলপথ প্রতিষ্ঠা করতে, জাহাজ তৈরি করতে, নতুন নতুন শহর তৈরি করতে। এর ফলে ইংরেজরা প্রথম কি করছে, অরণ্য আইন নিয়ে আসছে। কারণ এতদিন জঙ্গলটা কাদের অধীনে ছিল? আদিবাসীদের, উপজাতিদের অধীনে। কিন্তু ইংরেজরা ভাবছে যদি তাদের অধীনে থাকে তাহলে কখনো ইংরেজরা যতদিন না আইন প্রণয়ন করছে ততদিন ইংরেজদের অধীনে সেই জায়গাগুলো আসবে না। সেই জন্য ইংরেজরা দুটি আইন প্রণয়ন করছে। একটা হচ্ছে 1855 সালে তারা প্রথম অরণ্য আইন তৈরির জন্য তারা একটা সনদ তৈরি করছে। হ্যাঁ, মানে অরণ্য আইন তৈরির পূর্বে তারা একটা সনদ তৈরি করছে, যার মাধ্যমে প্রথম আইন প্রণয়ন করা হচ্ছে। কবে? 1865 সালে প্রথম ভারতীয় অরণ্য আইন ইংরেজরা আনছে। তারপরে আরেকটা আইনও এনেছিল আরও প্রায় 10-12 বছর পর, সেটা হচ্ছে 1878 সালে, সেটা হচ্ছে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন। তাহলে এই অরণ্য আইনগুলোর মাধ্যমে ইংরেজরা কি করছে, যত জঙ্গল অরণ্য আছে সেগুলোর ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকার স্থাপন করছে। তার মানে সেই অঞ্চলগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পত্তিতে পরিণত হচ্ছে। এবার স্বাভাবিক ব্যাপার, যখন এতদিন অরণ্যগুলো আদিবাসী কৃষকদের অধীনে ছিল, এখন হুট করে সেগুলো যদি ইংরেজরা নিয়ে নেয় তাহলে তারা কখনো সেই ব্যাপারটা মেনে নিতে পারবে না। সেই জন্য তারা কি করছে, এই যে আদিবাসী বা উপজাতি মানুষরা, এই চুয়ার, কোল, সাঁওতাল, মুন্ডা, এরা কি করছে, এরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছে। হ্যাঁ, তো এই জন্যে ইংরেজরা আবার আরও কিছু আইন নিয়ে আসছে যাতে আদিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেই আইনগুলো কি? সেই আইনগুলোকে বলা হচ্ছে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। মানে ক্রিমিনাল মানে অপরাধী, ট্রাইবস মানে আদিবাসী, আর অ্যাক্ট মানে আইন। মানে কোনো আদিবাসী অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইন করে তাদের শাস্তি দেওয়া যাবে। তাদের শাস্তি দেওয়ার জন্য, কোনো আদিবাসী অপরাধ করলে তাদের শাস্তি দেওয়ার জন্য এই ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাশ করছে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1871 সালে একটি পাশ করছে, 1911 সালে আরেকটি পাশ করছে, আর 1924 সালে তারা এই 3টি ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাশ করছে। আজকে আমি যে দুটো বিদ্রোহ নিয়ে তোদের আলোচনা করব, তার একটি হচ্ছে চুয়ার বিদ্রোহ, আরেকটি হচ্ছে কোল বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহ দেখা গিয়েছিল কোথায়? মেদিনীপুর জেলায়। এখন তো মেদিনীপুর ভাগ হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তখন মেদিনীপুর মানে একটা বিস্তীর্ণ এলাকা ছিল দুটো মেদিনীপুরকে নিয়ে। সেই মেদিনীপুর এলাকাতে চুয়ার বিদ্রোহ দেখা গিয়েছিল। শুধু মেদিনীপুর না, আর একটা জেলা, এখন জানিস তোরা, নাম বাঁকুড়া। এই মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশে আর বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে চুয়ার বলে একটা আদিবাসী জাতি বাস করত। তারাই বিদ্রোহ করেছিল। মানে বলা যেতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে চুয়াররাই প্রথম আদিবাসী হিসেবে বিদ্রোহ করেছিল। চুয়ারদের কাজ কি ছিল? চুয়াররা প্রধানত চাষবাস করত, পশু শিকার করত। তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ পেশার সাথে তারা যুক্ত ছিল। সেটা কি? তখনকার দিনে যে জমিদাররা ছিল, সেই জমিদারদের সৈনিক, তাদের একটা নাম ছিল, সেই সেনাদের পাইক।
সেই সৈনিক বা পাইকের কাজ করতো কারা? চুয়াররা। আর সেই কাজ করার পরিবর্তে তারা আবার কি পেত? কিছু জমি পেত চাষ করার জন্য। সেই জমিটার জন্য তাদের কোনো কর দিতে হতো না, মানে নিষ্কর কিছু জমি তারা এই পাইক বা সৈনিকের কাজ করার জন্য পেত। সেই চুয়াররাই যে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহটাকেই কি বলা হচ্ছে? চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের প্রথম যে কারণটা বলা যেতে পারে সেটা কি, যে আমরা যদি ধরি এই চুয়ার বিদ্রোহের প্রধানত দুটো পর্যায় আছে। একটা হচ্ছে 1767 সালে প্রথম চুয়ার বিদ্রোহ হচ্ছে, চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়টা হচ্ছে। আর দ্বিতীয় পর্যায়টা দেখা যাচ্ছে 1798 থেকে 99, এই কয়েক বছর চুয়ার বিদ্রোহ চলেছিল। এবার প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ দেখা গিয়েছিল মেদিনীপুর অঞ্চলে। সেই মেদিনীপুরের যে জমিদার, সেই জমিদারদের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি করের পরিমাণটা, তাদের কাছ থেকে যে কর নিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের কাছ থেকে, সেই মেদিনীপুরের জমিদারদের ওপর নেওয়া করটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎই বাড়িয়ে দেয়। এই জন্য কী করে, জমিদাররা আর তার সাথে তাদের যে সৈনিক বা পাইক, যাদের চুয়ার জাতি, তারাও এই জমিদার আর চুয়াররা একসাথে বিদ্রোহ করে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহে প্রধানত নেতৃত্ব দিয়েছিল ঘাটশিলার যে জায়গাটা, সেই ঘাটশিলায় ধলভূম বলে একটি জায়গার, সেই ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু এই চুয়াররা আর জমিদাররা মিলিতভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেও কিন্তু তারা সফল হতে পারেনি, তারা কিন্তু ব্যর্থই হয়েছিল। বরং উল্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, এই যে গরিব চুয়াররা যে সৈনিক হিসেবে কাজ করার পরিবর্তে যে জমি পেত, সেই জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আর আরেকটা কি, তারা যে সৈনিক বা পাইক হিসেবেও জমিদারদের কাছে কাজ করত, সেই তাদের পেশাটা থেকেও তাদের সরিয়ে দেওয়া হলো। এর ফলে চুয়ার বিদ্রোহ, প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ ব্যর্থ হলো। কিন্তু তা সত্ত্বেও চুয়ারদের কিন্তু ইংরেজদের বিরুদ্ধে চুয়ারদের মনে অসন্তোষ কিন্তু তখনও জমা ছিল। এরপরে শুরু হলো দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ। এই দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ কিন্তু এই বাঁকুড়া, মেদিনীপুর সব অঞ্চলেই ছড়িয়ে পড়েছিল। এই দ্বিতীয় পর্যায়ের যে চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল কয়েকজন মানুষ। তার মধ্যে বাঁকুড়ার রায়পুরের জমিদার ছিলেন দুর্জন সিংহ, মেদিনীপুরের রানী শিরোমণি, এরা নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি এই রানী শিরোমণি আর এই চুয়ার বিদ্রোহে এতটাই তার ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য তাকে বলা হতো মেদিনীপুরের লক্ষ্মীবাই। বিদ্রোহীরা কি করেছিল, বিদ্রোহীরা সরকারি দপ্তরে আক্রমণ করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসগুলো তাতে আক্রমণ করেছিল। এমনকি বিদ্রোহীদের হয়ে অচল সিংহ বলে একজন নেতা, তিনি গেরিলা কায়দায় বিদ্রোহ করেছিল। গেরিলা কায়দা মানে লুকিয়ে থেকে আত্মগোপন করে বিদ্রোহ করা। সেই গেরিলা কায়দায় বিদ্রোহ শুরু করেছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত এই জমিদার বা চুয়ার এরা তো ইংরেজদের মতো এত শক্তিশালী অস্ত্রশস্ত্র এদের কাছে ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না যুদ্ধ করার। তাই শেষ পর্যন্ত কিন্তু এরাও ইংরেজদের কাছে হার মানতে বাধ্য হয়। ইংরেজ পুলিশ বাহিনী বিদ্রোহীদের ওপর অত্যাচার করে শেষ পর্যন্ত বিদ্রোহ বন্ধ করে দেয়। আর মেদিনীপুর থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি, তাকেও কিন্তু মেরে ফেলা হয়। ফলে এই বিদ্রোহ কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে চুয়ার বিদ্রোহ, সেটাও কিন্তু থেমে যায়। মানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দুটোতেই চুয়াররা যখন বিদ্রোহ করছে, সেই বিদ্রোহটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবার যেটা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের কটা বৈশিষ্ট্য ছিল। প্রথমত বলা যায়, এই যে চুয়াররা যে বিদ্রোহ করেছিল, সেই চুয়াররা ছিল কি, একটা চুয়ার বিদ্রোহ ছিল একটা উপজাতি বিদ্রোহ। কারণ চুয়াররা একটি উপজাতি, সেই উপজাতিরা প্রথম বিদ্রোহ করেছিল। আর তারা বিদ্রোহ করেছিল প্রথম অস্ত্রশস্ত্র নিয়ে, গেরিলা পদ্ধতিতে বিদ্রোহ করেছিল। দ্বিতীয়ত বলা যায়,
এই বিদ্রোহটা প্রথম করেছিল কারা? চুয়াররা জমিদারদের সাথে মিলিতভাবে। কেন? কারণ এই বিদ্রোহটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের জমির ওপর রাজস্বের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, আর এই বাড়িয়ে দেওয়া রাজস্বের পরিমাণটা জমিদাররা শোধ করতে পারছে না, তাই জমিদারদের জমিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিচ্ছে। ফলে জমিদাররা প্রথম বিদ্রোহ করছে, তার সাথে মিলিত হচ্ছে কারা? চুয়াররা। জমিদারদের সাথে চুয়াররা মিলিত হয়ে একসাথে বিদ্রোহ করছে। আর একটা বৈশিষ্ট্য কি? চুয়ার বিদ্রোহে দুটো পর্যায় দেখা যায়, যেটা আমি আগেই আলোচনা করলাম। প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ হচ্ছে 1767 সালে, দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ হচ্ছে 1798 সালে, সেটা শেষ হচ্ছে 1799 সালে। তার মানে তিনটে বৈশিষ্ট্য কি চুয়ার বিদ্রোহের? প্রথমটা হচ্ছে এটি ছিল একটা উপজাতি বিদ্রোহ, দ্বিতীয়ত বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জমিদার আর চুয়াররা মিলিতভাবে এই বিদ্রোহ করেছিল, আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই চুয়ার বিদ্রোহ দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল। এবার সেটা হচ্ছে এই যে চুয়ার বিদ্রোহ হয়েছিল, একটা প্রশ্ন আসতে পারে যে এই চুয়ার বিদ্রোহকে কি বিপ্লব বলা যায়? আমরা চুয়ার বিদ্রোহের ফলে কি হয়েছিল, কোনো বিদ্রোহের ফলের উপর ভিত্তি করেই তো আমরা বলতে পারি সেটা বিপ্লব না সেটা বিদ্রোহ। এবার যদি চুয়ার বিদ্রোহে দেখি যে চুয়ার বিদ্রোহের ফলে কি হয়েছিল, প্রথমত বলা যায় চুয়াররা মানে তারা বিদ্রোহ করেছিল কত সালে? 1767 সালে। আমরা ভারতে যদি আধুনিক যুগ বা ব্রিটিশ শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হচ্ছে কত সালে? শুরু হচ্ছে 1757 সালে। তার ঠিক কয়েক বছরই পর কারা বিদ্রোহ করেছিল? একটি উপজাতি বা আদিবাসীরা বিদ্রোহ করেছে। তারাই কারা? এই চুয়ার। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার ঠিক কয়েক বছর, মানে ভারতের ক্ষমতা অধিকার করার পর কয়েক বছর পরই এই আদিবাসীরা বিদ্রোহ করছে। তার মানে এই ঘটনার প্রায় 100 বছর পরে আমরা দেখব যে ভারতের শিক্ষিত মানুষ বিদ্রোহ করছে। আমরা যদি এই 1767 আরও 100 বছর পর মানে 1867, আমরা 1867 সালেরও আরও কয়েক বছর পরে দেখব জমিদাররা বিভিন্ন সংগঠন তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, বা আরও কয়েক বছর পরে জাতীয় কংগ্রেস হচ্ছে। তার মানে তার বহু বছর, মানে এই জাতীয় কংগ্রেস এই প্রতিষ্ঠা হওয়ার আরও 100 বছর আগে এই নিরক্ষর পিছিয়ে পড়া চুয়াররা কিন্তু প্রথম বিদ্রোহ করছে। মানে ভারতের ক্ষেত্রে এই ঘটনাটা হচ্ছে একটি অভূতপূর্ব ঘটনা। মানে এই ধরনের ঘটনা কিন্তু খুব কমই, এই ধরনের আদিবাসীরা, নিরক্ষর আদিবাসীরা যাদের বোঝাবার কেউ নেই, তারা হঠাৎ এই ধরনের বিদ্রোহ কিন্তু প্রথম করছে। আরেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রথম ফল চুয়ার বিদ্রোহে। দ্বিতীয় ফলটা কি? যে এই প্রথম ধনী আর দরিদ্র মানুষ, জমিদাররা ধনী আর জমিদারদের অধীনে চুয়াররা বিদ্রোহ করছে, বা চুয়াররাও নয়, আরও কিছু কৃষকও ছিল, সেই সবাই মিলিতভাবে মানে ধনী দরিদ্রের যে ব্যবধান বা উঁচু নিচের যে ব্যবধান সেটা দূর হয়ে যাচ্ছে, দিয়ে জমিদার, কৃষক, চুয়ার এরা সবাই একসাথে মিলিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করছে। আরেকটা জিনিস কি, এই চুয়ার বিদ্রোহের একটা ফল ছিল, সেটা কি? শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল যে চুয়াররা এতটাই নিরক্ষর হলেও, পড়াশোনা না জানলেও তারা এতটাই ক্ষমতাশালী, তাই তাদের ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে হবে, তাদের আটকে রাখতে হবে। সেই জন্য তারা কি করছে, এই চুয়াররা যে এলাকাটায় থাকতো মেদিনীপুর, বাঁকুড়ার, সেই এলাকাতে তারা নতুন করে একটা জেলা তৈরি করছে, মানে তাদের আটকে রাখার ব্যবস্থা করছে। সেখানে তারা কি করছে, বিষ্ণুপুর, যেটা বর্তমানে বাঁকুড়াতে, সেই বিষ্ণুপুর শহরটাকে কেন্দ্র করে এই মেদিনীপুর, বাঁকুড়া, এই যে জঙ্গল এলাকা, সেই জঙ্গল এলাকাকে নিয়ে 1800 সালে তারা জঙ্গলমহল বলে একটি নতুন জেলা তৈরি করছে, আর সেই জেলাটাতেই প্রধানত চুয়াররা থাকছে। তার মানে তাদের সেই জেলাটাতে আটকে দেওয়া হলো। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র চুয়ারদের ভয় পেয়ে তাদের নিয়ন্ত্রণ করার জন্য একটি জেলা তৈরি করছে। হ্যাঁ, এই তিনটে গেল চুয়ার বিদ্রোহের ফল। একটা হচ্ছে
নিরক্ষর চুয়াররা যা করে দেখিয়েছিল তা 100 বছর পরে শিক্ষিত ভারতীয়রা করেছিল। আরেকটা কি, জমিদার, কৃষক, চুয়ার এরা সবাই উঁচু নিচু ভেদাভেদ, যে ধনী দরিদ্রের ভেদাভেদ, সেগুলোকে মুছে ফেলে একসাথে মিলিত হয়ে বিদ্রোহে সামিল হয়েছিল। আরেকটা কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু চুয়ারদের বিদ্রোহে ভয় পেয়েই একটি জঙ্গলমহল বলে নতুন একটি জেলা তৈরি করেছিল। এবার সেটা হচ্ছে এই যে চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহকে কি বিপ্লব বলা যায়? চুয়ার বিদ্রোহকে বিপ্লব মানে একটি ব্যাপক অর্থে যেটা পরিবর্তন, কিন্তু এখানে ব্যাপক অর্থে ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে কিন্তু পরিবর্তন দেখা যায়নি। হ্যাঁ, একটি বিশেষ ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়েছিল চুয়ার বিদ্রোহ। সেটা কি না, এই চুয়ার বিদ্রোহের ফলে ইংরেজরা ভয় পেয়েছিল প্রথম ভারতীয় উপজাতি বা কিছু আদিবাসী মানুষকে, যাদের হাতে এত অস্ত্রশস্ত্র নেই, আধুনিক প্রযুক্তি, যুদ্ধ করার আধুনিক প্রযুক্তি নেই, তা সত্ত্বেও তাদের বিদ্রোহকে ভয় পেয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম জঙ্গলমহল বলে একটি নতুন জেলা তৈরি করছে। তার মানে এটা সামান্য হলেও ভারতের প্রশাসনে কিছু পরিবর্তন আনছে। তার সাথে কি, সামাজিক যে ভেদাভেদ, উঁচু নিচুর ভেদাভেদ, ধনী দরিদ্রের ভেদাভেদ, এইটাই বিদ্রোহে দেখা দেয়নি। তার মানে এটাও একটু অন্য ধরনের পরিবর্তন। হ্যাঁ, তার মানে এই যে সামান্য কিছু পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তন চুয়ার বিদ্রোহের ফলে যেটা হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু আমরা চুয়ার বিদ্রোহকে পুরোপুরি বিপ্লব বলতে পারবো না, কারণ ভারতের শাসন ব্যবস্থায় চুয়ার বিদ্রোহ খুব সামান্যই পরিবর্তন এনেছিল। হ্যাঁ, তার ভিত্তিতে কিন্তু একে বিদ্রোহই বলা যেতে পারে, একে কিন্তু বিপ্লব বলা যেতে খুব একটা পারে না। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোল বিদ্রোহ। যে কোলরা ছিল ভারতের একটি আদিবাসী সম্প্রদায়। সেই কোলরা প্রধানত থাকতো বিহারের ছোটনাগপুর অঞ্চলে। ছোটনাগপুর মানে সেখানকার পাথুরে জমি, জঙ্গলের পরিপূর্ণ একটি এলাকা। সেই জঙ্গলে কোলরা প্রথম বসতি স্থাপন করেছিল। তারা জঙ্গলের সম্পদ ব্যবহার করে, সেখানকার কাঠ, অন্যান্য অরণ্য সম্পদ ব্যবহার করে তারা সেই সম্পদগুলিকে কাজে লাগিয়েছিল। এছাড়া তারা সেখানকার পাথুরে জমি পরিষ্কার করে চাষবাসের উপযোগী করে তুলেছিল। এইভাবেই কোলরা আস্তে আস্তে বসতি স্থাপন করে জীবিকা নির্বাহ করতে শুরু করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এলো, তার কয়েক বছর পরে 1820 সালে তারা এই ছোটনাগপুর অঞ্চলের শাসনের অধিকারটা নিয়ে নিল, মানে যেখানে কোলরা তাদের বসতি স্থাপন করেছিল। এর ফলে কোলরা সেখানকার যে জমিদার, তাদের বিরুদ্ধে অসন্তোষ তাদের আগে থেকেই ছিল। সেই জমিদার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কোলরা প্রথম বিদ্রোহ করছে। সেইটাকে কিন্তু আমরা কোল বিদ্রোহ বলছি না, সেই বিদ্রোহটা, কোল বিদ্রোহ হচ্ছে 1831 সালে। আর এই ছোট ধরনের একটি প্রতিবাদ কোলরা করেছিল, সেটা হচ্ছে 1820 সালে। সে 1820 সালে কোলরা যে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহটা তারা করেছিল জমিদারদের বিরুদ্ধে আর ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু সেই বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল সেটিকে বলা হচ্ছে চাইবাসার যুদ্ধ। সেই চাইবাসার যুদ্ধে কোলরা কিন্তু জমিদার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিত বাহিনীর কাছে পরাজিত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কোলরা পরাজিত হচ্ছে, তারপরেও জমিদার, মহাজন, আরও ব্যবসায়ীরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানুষরা, তারা কিন্তু কোলদের ওপর অত্যাচার করতেই থাকছে, বরঞ্চ অত্যাচার বাড়ছে। এরই প্রতিবাদে কোলরা প্রথম বিদ্রোহ করছে কত সালে? 1831 সালে। আর সেটা চলেছিল 1832 সাল পর্যন্ত। এই 1831 সালে আদিবাসী কোলরা যে জমিদার, মহাজন, ব্যবসায়ী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মিলিতভাবে যে বিদ্রোহ করছে, তাকেই বলা হচ্ছে কি? কোল বিদ্রোহ। এই কোল বিদ্রোহের নেতৃত্ব, যে জায়গায় কোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেই জায়গাগুলি কোথায়? সেটা পুরোটাই বিহার অঞ্চলে। বিহারের সিংভূম, মানভূম, রাঁচি, হাজারিবাগ,
পালাউমো জেলা, এই জায়গাগুলোতে কোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। আর কোলদের নেতৃত্ব দিয়েছিল কারা? বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিন্দ্রাই মানকি, সুইমুন্ডা প্রভৃতি আরও আদিবাসী মানুষরা এই কোলদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। আর কোলদের এই যে বিদ্রোহটা, সেই বিদ্রোহটা কাদের বিরুদ্ধে ছিল? ইংরেজ কর্মচারী, জমিদার, মহাজন, ব্যবসায়ী, এদের বিরুদ্ধে ছিল। কোলরা কি করত? এদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, এমনকি এই জমিদার, মহাজন, ব্যবসায়ী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী এরকম বহু মানুষকেও কিন্তু তারা মেরে ফেলেছিল। শেষ পর্যন্ত ইংরেজরা কিন্তু বিশাল বড় বাহিনী, সেনাবাহিনী পাঠিয়ে, ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে এক বিশাল বাহিনী পাঠিয়ে এই অঞ্চলে কোল বিদ্রোহ কিন্তু বন্ধ করে দেয়। এবার হচ্ছে কোলরা কেন বিদ্রোহ করেছিল। প্রথমত দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পর তারা এই ছোটনাগপুর এলাকায় ভূমি রাজস্ব আদায়ের অধিকার দিয়েছিল একটি সম্প্রদায়ের ওপর, তাদের বলা হচ্ছে দিকু। তারা ছোটনাগপুরের মানুষ ছিল না, ছোটনাগপুরের বাইরের মানুষ। সেই দিকুদের হাতে রাজস্ব আদায়ের অধিকার দিয়েছিল, যেটা কোলরা মেনে নিতে পারেনি। কারণ প্রথমত কোলরা নিজেরা ছোটনাগপুর এলাকার পাথুরে জমি চাষের উপযোগী করে তুলেছিল। তারা প্রথমে ভূমি রাজস্ব দিতেও চায়নি, তা সত্ত্বেও তাদের উপর জোর করে ভূমি রাজস্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সেই রাজস্ব আদায়ের অধিকারটা বাইরে থেকে আসা দিকু বলে একটি সম্প্রদায়ের ওপর দেওয়া হয়েছিল, যার ফলে কোলরা অসন্তুষ্ট হয়েছিল। কোল বিদ্রোহের আরেকটি কারণ ছিল যে রাজস্বটা তাদের কাছ থেকে আদায় করা হতো তার পরিমাণটা ছিল অনেক বেশি, যেটা দেওয়ার ক্ষমতা সেই গরিব কোলদের ছিল না। তার সাথে সেই রাজস্বটা আদায়ের জন্য তাদের ওপর, কোলদের ওপর অত্যাচার করা হতো। এমনকি যদি তারা রাজস্বটা না দিতে পারত, তাদের জমি থেকে সরিয়ে দেওয়া হতো, এমনকি তাদের বাড়ির মেয়েদের ওপরও অত্যাচার করা হতো। কোল বিদ্রোহের তৃতীয় কারণ ছিল আদিবাসী সাঁওতাল। তারা অনেক যে পানীয়, যে মদটা তারা খেত, নেশা করতো, সেই পানীয় মদের ওপরেও কিন্তু করের পরিমাণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকটা পরিমাণে বাড়িয়ে দিয়েছিল, তাই তারা অসন্তুষ্ট হয়েছিল। আরেকটা কারণ কি ছিল, যে এই ছোটনাগপুর এলাকাতে যখন রাস্তা তৈরি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন করে রাস্তা তৈরি করাচ্ছে, তখন কোলদের কাজ করিয়ে নিয়েও কোনো পারিশ্রমিক বা মাইনে দিত না। তার ফলেও কিন্তু কোলরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল। আর একটা কারণ হচ্ছে কোলদের জোর করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা জমিদাররা আফিম চাষ করতে বাধ্য করত। আর ষষ্ঠত বলা যায় কোলদের এতদিন, কোল আদিবাসীদের নিজস্ব কিছু আইন কানুন ছিল, নিজস্ব বিচার ব্যবস্থা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে সেই আইন কানুন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেয়, দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্ব কিছু আইন কানুন, বিচার ব্যবস্থা তৈরি করে, যা কিন্তু এই পিছিয়ে পড়া নিরক্ষর আদিবাসীরা মেনে নিতে পারেনি। এই সকল কারণেই কিন্তু কোল আদিবাসীরা বিদ্রোহ করেছিল। কোল বিদ্রোহের কয়েকটি বৈশিষ্ট্য ছিল। প্রথমত বলা যায় যে এই কোল বিদ্রোহ ছিল কোলদের একটি মুক্তি সংগ্রাম। কাদের অত্যাচার থেকে মুক্তি? না, কোলদের উপর যারা অত্যাচার করতো তারা হচ্ছে বাইরে থেকে আসা যে দিকু সম্প্রদায়, যারা তাদের কাছ থেকে রাজস্ব আদায় করত, সেই দিকু সম্প্রদায়ের অত্যাচার আর ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যই কোলরা বিদ্রোহ করেছিল। মানে প্রথমত বলা যায় কোল বিদ্রোহ ছিল তাদের মুক্তি সংগ্রাম বা স্বাধীনতা, কোলদের স্বাধীনতা সংগ্রামেরই সমান। দ্বিতীয়ত বলা যায় কোলরা বিদ্রোহ করেছিল প্রধানত অরণ্যের অধিকার। এতদিন তারা যে অরণ্যকে কেন্দ্র করে তারা বসতি স্থাপন করছে, চাষবাস করছে, সেই অরণ্যের অধিকার যেন তারা আবার পুনরায় ফিরে পায়, অরণ্যের অধিকার বজায় রাখতে পারে, সেই জন্যেই তারা ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোল বিদ্রোহের কিছু
আহ, পদ্ধতি ছিল। যেমন যখন বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কোনো জমিদাররা বিদ্রোহ দমন করতে আসতো, তখন কোল বিদ্রোহীরা কি করতো, কিছু বাজনা বাজিয়ে, নাকারা জাতীয় কিছু বাজনা বাজিয়ে সবাইকে সতর্ক করে দিত যে শত্রুরা চলে এসছে। এমনকি কিছু আম গাছের শাখা বা যুদ্ধের যে তীর, সেই তীর বিলি করে তারা বোঝাতো যে এই সময় যুদ্ধ করতে হবে। এই রকম কিছু পদ্ধতি তারা নিয়েছিল যুদ্ধ করার জন্য। আর একটা বলা যেতে পারে, এই কোল বিদ্রোহের একটা বৈশিষ্ট্য ছিল কি, যে শহরের শিক্ষিত মানুষ কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি। এমনকি কোলদের এলাকা থেকে অন্য এলাকায় কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেই যোগাযোগ ব্যবস্থা বিহীনভাবেই কিন্তু তারা বিদ্রোহ করেছিল। তার মানে চারটি বৈশিষ্ট্য বললাম কোল বিদ্রোহের। একটা হচ্ছে কোলরা ছিল, কোল বিদ্রোহ ছিল প্রধানত আদিবাসীদের বিদ্রোহ। তাদের বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল বহিরাগত যে দিকু সম্প্রদায় আর ইংরেজদের অত্যাচার থেকে একটি মুক্তি সংগ্রাম। দ্বিতীয়ত বলা যায়, কোলরা তাদের যে অরণ্যের অধিকার সেটাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করেছিল। তৃতীয় বলা যায়, কোলরা কিছু পদ্ধতি অবলম্বন করে বিদ্রোহ করত। তারা নাকারা জাতীয় কিছু বাদ্যযন্ত্র বাজিয়ে বিদ্রোহ যে করতে হবে তা প্রচার করত। চতুর্থত বলা যায়, শহরের শিক্ষিত মানুষ বা কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েই কোলরা বিদ্রোহ করেছিল। কোল বিদ্রোহ তো শেষ পর্যন্ত ইংরেজদের দমন নীতির জন্য ব্যর্থ হচ্ছে, কিন্তু এই কোল বিদ্রোহে কিন্তু পুরোপুরি সফল হচ্ছে না। সেই সফল না হওয়ারও কিছু কারণ ছিল। প্রথমত বলা যায়, যে কোনো বিদ্রোহে সফল হয় একটা যোগ্য নেতার জন্য। সেই রকম কোনো নেতা কিন্তু কোল বিদ্রোহে নেতৃত্ব দিতে পারেনি। যারাই নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বদানের ক্ষমতা সেভাবে ছিল না। সুযোগ্য নেতার অভাবে কোলরা ব্যর্থ হয়েছিল। আরেকটা বলা যায় যে, একটি অঞ্চলে যেহেতু কোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু এই বিদ্রোহ বেশি দিন টিকে থাকতে পারেনি। আরেকটি কারণে কোল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, সেটা হচ্ছে বিদ্রোহীদের মধ্যে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ব্যবস্থা সেভাবে ছিল না, সেই জন্য এক জায়গায় বিদ্রোহ দেখা গেলে সেখানে শত্রুপক্ষ দমন করতে এলে অন্য জায়গার বিদ্রোহীরা সেই খবর আগে থেকে পেত না, বা পেলেও সেখানে পৌঁছতে পারত না। সেই যোগাযোগ ব্যবস্থার অভাবের জন্যও কিন্তু বিদ্রোহ ব্যর্থ হচ্ছে। প্রথমত বলা যায়, তার মানে কোল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল তিনটে কারণে। একটি হচ্ছে যোগ্য নেতার অভাব। দ্বিতীয়ত বলা যায়, যেহেতু একটি অঞ্চলে সীমাবদ্ধ হয়েছিল তাই বিদ্রোহ বেশি দিন টিকতে পারেনি। আর তৃতীয়ত বলা যায়, বিদ্রোহীদের মধ্যে যেহেতু যোগাযোগ ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, তাই এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হলেও এই কোল বিদ্রোহ কিন্তু ভারতের ইতিহাসে একটি পরিবর্তন আনতে পেরেছিল বা কিছু গুরুত্বপূর্ণ ফলাফল রেখে গিয়েছিল। সেটা বলা যায় কি, কোল বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে না, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক ভূখণ্ড কোলদের জন্য নির্দিষ্ট করে দিচ্ছে। মানে সেটা ওই ছোটনাগপুর এলাকাকে কেন্দ্র করে একটি অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করছে। কাদের জন্য? শুধুমাত্র কোলদের বসবাসের জন্যই। সেই অঞ্চলটার নাম কি দিচ্ছে? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। তার সাথে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন নিজস্ব কিছু আইন কানুন বিচার ব্যবস্থা চালু করেছিল, যেগুলো কোলরা মানতে বাধ্য হয়েছিল। সেই আইন কানুনগুলোকে পুনরায় তারা বন্ধ করে দিয়ে তারা আদেশ দিচ্ছে কোলরা নিজস্ব আইন কানুন আর বিচার ব্যবস্থা দ্বারাই পরিচালিত হতে পারবে। আর অন্যদিকে জমিদাররা যে জমিগুলো কোলদের কাছ থেকে নিয়েছিল সেইগুলো পুনরায় আবার কোলদের ফিরিয়ে দেওয়া হয়। এগুলো গেল কোল বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল। প্রথমত বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোলদের জন্য ওই ছোটনাগপুর এলাকাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ভূখণ্ড গড়ে তুলছে, যার নাম দিচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। তার সাথে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্ব যে আইন কানুন বিচার ব্যবস্থা সেটাকে তুলে নিচ্ছে। কোলদের এলাকায় বলা হচ্ছে কোলদের যে নিজস্ব আইন কানুন বা বিচার ব্যবস্থা আছে তারা তার দ্বারাই পরিচালিত হবে। তার সাথে এতদিন যে জমিদাররা কোলদের জমিগুলোকে হস্তগত করে নিয়েছিল সেই জমিগুলো পুনরায় কোলদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তোরা এই অংশটা পড়ে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ফোন করিস। এর ওপরে আমি পরে কিছু প্রশ্ন দিয়ে দেব, সেই প্রশ্নগুলোর তোরা উত্তর দিস। আর সেই প্রশ্নগুলো করতে গিয়েও যদি কিছু উত্তর করতে গিয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিস।